সুলতা দিদির বাড়ি থেকে পেঁপে আর লেবু নিয়ে ফিরছি। আজ অনেক দিন পরে কমল মিলি বাড়ি আসছে। আমি এদিকে রান্না করছি আর মহারানী সবে মামার বাড়ি থেকে এলো। এইরকম ভাবে মামার বাড়ি যাস না, কোনোদিন ডাকবে না কিন্তু। কমল, ভালো আছিস? নমস্কার, সাথী বিপ্লব ব্লগে আরও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের একটা ভালো খবর আপনাদের দেব। আমার ভাইপো কমলকে আপনারা সবাই চেনেন। বাচ্চা ছেলে, ক্লাস 9-এ পড়াশুনো করতো। ওর অ্যাপেন্ডিক্স হয়েছিল, অপারেশন হয়ে গেছে, ছুটি হয়ে গেছে। ওর মা ফোন করেছে, রান্নাবান্না করতে বলেছে। ওর জন্য এখন রান্নাবান্নাও হবে, ওর কি খাবে না খাবে ব্যবস্থা করা হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ পর্বটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন তারা আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। ভাই ওদিকে সকাল থেকে কাজ করছে, বাঁশগুলো ছাটা, তারপরে গোড়াকে সমান করে কাটা। কারণ যে খড় দিচ্ছি ওই খড়ের উপরে আবার বাঁশ চাপা দেওয়া হবে। জাল তো দেওয়াই হচ্ছে, তার উপরে বাঁশটাও দেওয়া হবে। আর এখন আমি হাঁটতে হাঁটতে আছি সুলতা দিদির বাড়ি। সুলতা দিদির গাছে প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে। তাই দিদি 2-3 দিন ধরেই বলছিল পেঁপে নিয়ে আসার জন্য। বাড়িতে মাছ ছিল না বলে আমি আর যাচ্ছিলাম না। তবে গতদিন কিছু মাছ নিজে হাতে ধরেছিলাম, সেই জন্য আজকে পেঁপে আনতে যাচ্ছি দিদিদের বাড়িতে। সুলতা দিদির বাড়িতে গেছিলাম, তো দিদি এখন কলে গেছে। আমি দিদির শাশুড়ি মা অর্থাৎ মাসিকে বলেছি দিদি আসলে হয় আমাকে একটু ডাকতে বলবে, না হলে আমাদের বাড়িতে যেতে বলবে দিদিকে। পাপা প্রথম একবার পেঁপে নিতে এসেছিলাম, দিদি গেছিলো গরুর জন্য ঘাস কাটতে, দিদিকে পাইনি। পরে বাড়ি থেকে ফোন করে এসছি, এখন দিদি বাড়িতে আছে। তার আগে একবার লেবু গাছতলায় এসছি। আমাদের বাড়ির লেবু মোটামুটি খাওয়া কমপ্লিট, এখন ছোট আছে। দিদিদের গাছে খুব একটা ভালো লেবু হয়নি, তবে যা হয়েছে মোটামুটি। তবে দিদিদের লেবুর সাইজগুলো আবার আমাদের লেবুর থেকে বড়। দিদিদের আবার সেন্ট আছে এই লেবুটাতে একটা। ওদের কটা নেব? এই যে একটা লেবু নিয়েছি। প্রথমে আমি এই যে একটা লেবু নিয়েছিলাম, তারপর দিদি বলে একটা নিচ্ছ আর একটা নাও, তাই 2টো লেবু নিলাম। বাড়ি গিয়ে এখন লেবু লবণ দিয়ে শরবত বানিয়ে খাবো। আমি ওসব বুঝি না, তুমি যা দেবে তাই। কি করছো ওটা? আটা ঝুঁকছে, দাও। মাটি দিয়ে দিলাম ওকে। হ্যাঁ, হাতটা ঝরবে না, আটা ঝরা মানে গাছে দিয়ে দিবে। কামরাঙাটাও 12 মাস হয়। এক ছোট ছোট ফুল দেখে গেছিলাম কয়েকদিন, আর একদিকে দেখছি এই যে এদিকে ফল ধরেছে। আবার এই যে এগুলো ছোট ছোট কয়েকটা। বাড়িতে যে সর্ষে ফুল সবসময় দেখাতাম, সর্ষে শাক নিয়ে যেতাম, সেই সর্ষে ভাঙিয়ে এই যে তেল। কত হয়েছে তেল? মোট কত লিটার? 5.5 লিটার। বেশি হয়নি, ওই সাইডটা যে প্লাস্টার নিতে পারিনি না, বর্ষা হয়েছিল। হ্যাঁ, অনেকটা নষ্ট হয়ে গেছিল না। যাক ভালো হয়েছে, বাড়ির জিনিস এই অনেক। তো 20 কেজি হয়েছে সর্ষে। 20 কেজি সর্ষে, 5 কেজি তেল, 5.5 লিটার। 5.5 কেজি তেল। এ দীপশিকা, কোথায় গেছিলিস? বাবা ধারে তুই দেখলে একটু বলে যাসনি, আমি কত টাকা দিতাম মাছ এনে দিতিস। তুই বললি যে বাজারে করতে যাবো, বাজার করতে যাবো। আমাদের বাড়ি থেকে সাইকেল নিয়ে দীপশিকার পিছনে গেছিল ওর বাবার ধারে মাছ আনতে। সুলতা দিদির বাড়ি থেকে পেঁপে আর লেবু নিয়ে ফিরছি। দিদি তেল বলছে কি লাস্টে, সাথে মাখা টাকা খেলে বাড়ির জন্য অল্প একটু নিয়ে যেও বাড়ির তেল। তো আমি বলি সে যখন হবে দেখা যাবে, এখন তোমার দিতে হবে না। মামি বললো কমলের জন্য একটু পাতলা
কিছু যাই হোক এক রকমের সবজি একটু ঝোল করে রাখতে। তো আমি সুলতাদির বাড়ি থেকে পেঁপে নিয়ে এসেছি। দিদিও অনেকদিন বলছিল সাথী পেঁপে নিয়ে যাবে, পেঁপে খাবে। তো একেবারে কমলের উদ্দেশ্য আর আমাদের বাড়িতেও খাবো, সেইভাবে একটা পেঁপে সুলতাদির কাছ থেকে নিয়ে এসেছি। আর এদিকে বাগানেও দেখছি ঢেঁড়স বেশ বড় বড় হয়ে গেছে। আমি ভাবছিলাম বিকালে তুলবো, রোদে ঢুকতে চাইছিলাম না, বাবা তাড়া দিচ্ছে, ঢেঁড়সগুলো তুললে না, ঢেঁড়সগুলো তুললে না। তো এখন একেবারে তুলেই নেব। এই যে মা দেখতে পাচ্ছ ঢেঁড়স? না আমি দেখতে পাচ্ছি না। তাহলে যাই হোক মোটামুটি তুমি আমার কাছে জিজ্ঞাসা করো না, অন্তত দোষটা আমার যাতে না হয়। ও বাবা আইলে এক্ষুনি গালাগাল দেবে, এরা দেখতে পায় না। এই দেখো, নেই বললাম, এই যে ঢেঁড়স যতই খুঁটি খুঁটি তুলি একসাথে থাকে। আমার ঢেঁড়স তোলা হয়ে গেলে আমি ওদিকে রান্নাবান্নার জোগাড়ের দিকে যাচ্ছিলাম, সবজি টবজি কাটবো। মা গেছিল এই যে ছাগল নিয়ে আসতে, আর এখন অনেক সকাল সকাল নিয়ে আসা হয়। এই যে ফ্যান জল রাখা, এটা পান্তার জল আজকে রাখা আছে। নিয়ে এসো, বের কোন তুইলে। আজ অনেক দিন পরে কমল মিলি বাড়ি আসছে, আর মামি বলল যে একটু ভালো করে কমলের জন্য যেন যে কোনো সবজি দিয়ে একটা পাতলা ঝোল করে রাখি, ও এসে ভাত খাবে। সেটা তো একটা আছে, ওর জন্য রান্নাবান্না করছি আমি। গতদিনে আমি মাছ ধরে জলে জাবিয়ে রেখেছিলাম, সেই মাছ তুলেছি, চারা মাছ। ওই মাছ দিয়ে পেঁপে দিয়ে একটু ওর জন্য ঝোল করবো, আর আমাদেরও একটু শুক্তো করবো। আর সবথেকে বড় কথা আনন্দ হচ্ছে মিলি অনেক দিন পরে বাড়ি আসছে আজকে। সেটাই সবথেকে আনন্দের বিষয়, কারণ আমি কোথাও যেতে গেলে বড্ড ফাঁকা ফাঁকা লাগে, একা একা তো একদমই ভালো লাগে না। সকলে আমাকে হেল্প করে, আর যে বাচ্চারা আছে সবাই হেল্প করে, কিন্তু সবার বাড়ির অনেকটা দূরে দূরে, তো সবসময় তো ওরা থাকে না, তখনটা খুব খারাপ লাগে। এখন মিলি আসলে, মিলি তো সবসময় আমার সঙ্গে থাকে, বেশ আনন্দই হচ্ছে সেই কারণে। তো চলুন এখন দুপুরে রান্না বান্না করব আর ওদের আসার অপেক্ষা করব। আমি এদিকে রান্না করছি, আর মহারানী সবে মামার বাড়ি থেকে এলো। এইরকম ভাই মামার বাড়ি যাস না, কোনোদিন ডাকবে না কিন্তু। তো দাদা ছিল তুই চলে আসতে পারতিস। বল, ভালো আছিস মিলি? দাদা কেমন আছে? আমি ভালো আছি। দাদা কি করছে বাড়ি? দাদার শরীর ভালো আছে আগের থেকে এখন? আচ্ছা, মার বলবি আমি কিন্তু দাদার জন্য এখানে তরকারি রান্না করছি, ঠিক আছে? তুই এতদিন মামার বাড়ি ছিলি, আমার খুব খারাপ লেগেছিল বুঝলি। বাবা গিয়েছিল তা আনেনি তোকে, তাই? ঠিক আছে, তাহলে তুই স্নান করতে এসছিস না এমনি দেখা করতে এসছিস আমাদের সঙ্গে? তাদের সাথে দেখা করতে এসছিস? ম্যাক্সের সঙ্গে দেখা করেছিস? হ্যাঁ, ম্যাক্সের সঙ্গে দেখা কর, দেখবি কি করে এখন ম্যাক্স তোর। আমরা আঁচড়ে করে ধরবে তোকে, এখন অনেক দিন দেখেনি। এই যে কমলের ভাত তরকারি মামির কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর যদি লেট হয়ে যায় তা মিলির বলো এখানে খেয়ে যেতে, স্নান করে মিলির বলো এখানে খেয়ে যায়। মামির নাকের নেই তো কি খারাপ লাগছে মামি দেখতে। নাকাটা কালকে ভেঙে গেছে। সকালে কটার দিকে বেরিয়েছো তোমরা? তো গাড়ি যেতে তারপরে বেরিয়ে এসে এরকম 8:30 করে। অনেকটা রাস্তা। তারপরে এসে সোনাখালি একটু দাঁড়িয়েছিলাম, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে তারপরে ওর মামার বাড়িটা কোথায়? মিলির মামার বাড়ি কোথায়? সোনাখালি চৌমাথা থেকে ভিতরে, মজুর মোড় থেকে আর একটু ভিতরে। কোমল তখন ছোট ছিল, যে কোনো বিষয় রেগে গেলে খেলাধুলা কিছু যদি নিয়ে নেওয়া হতো, আমি মঞ্চের মোড়ে চলে যাচ্ছি, আমি মঞ্চের মোড়ে চলে যাচ্ছি, আর ওর ঠাকুর বলতো যা চলে যা মঞ্চে, চলে যা। ছোটবেলা তো খুব শান্ত, খুব শান্ত। আচ্ছা বলার বলবে ওর ভাই বউ মাছ ধরে ওই রান্না করে দিয়েছে, একটু জলে নেই, বলে কি ওরে বাবা রে, ওরে বাবা রে। কোমল ভয় পায়নি, ও বুঝতে পারিনি। ভয় পায়নি। বাবা ছেলেরা সেলাইন দেওয়ার কাজ দিয়ে ওই সেলাইন হাতে ফুটিয়েছে, ও যেরকম কাঁদছে, আর ওই দেখে ওর মা পিঠে পড়ে গেছে। ওর কান্না দেখে ওর কান্না দেখে আর ওই সেলাইন দেওয়ার সাথে ওই একটু রক্ত এসে গেছে। হ্যাঁ, ওটা আসে। ওই মামা দাঁড়াতে দাঁড়াতে একদম একদম পড়ে পড়ে একদম ফিট।
ইয়ে ছিল না, ওই বেড ছিল, হ্যাঁ। বেডের গায়ে লেগেছে, লেগে মাজা টাজা লেগেছে। বলছে পরশু দিন তো বলছে আরো মাজা টাজা এখন কিন্তু ব্যথা, কি অবস্থা। বেডের কানা লেগেছে। পরে বালে গায়ে পড়েছে, আমি কিছু জানি না। তাড়াতাড়ি করে আর 2-3 দিন হলে তুলে মাথায় বসিয়ে মাথায় জল টল দেওয়ার পরে তারপর আমি তো অপারেশনের দিন মামির কাছে ফোন করেছিলাম। আমি এমনি বলছিলাম যে মামি আমি ফোন করবো, আমি এসছি, এসে রেস্ট নিয়ে তোমার কাছে ফোন করবো অপারেশন কেমন হয়েছে কোমলকে আছে। তো তার আগে মামি আমার কাছে ফোন করেছিল গরু তোলার জন্য, বলছে আমি তো কলকাতায়। তখন অপারেশন হয়ে গেছে। হ্যাঁ, রাতের বেলা। তখন এত ছটপট করছে ছেলে, আর এত পরিমাণে ভুল বকছে, আমার তো ভরসা হচ্ছে না কি করবো। প্রচুর ভুল বকছে আর প্রচুর হাত পা ছুড়েছে। 4টে মানুষ হিমঝিম গিয়েছে ওই ছেলে। সবাই তো পাশাপাশি সবাই তাই বলছে, আরে এত হাত পা কেউ তো ছড়ে না, ছেলে এত হাত পা ছুটছে না। কমলের জন্য মামি ভাত তরকারি নিয়ে গেছে, আর ওরা যখন বাড়ি এসছে তখন আমি রান্নাবান্না করছিলাম। রান্নাবান্না সেরে আর মামিকে এটাও বললাম তোমার যদি রান্না করতে দেরি হয় মিলি যেন আমাদের বাড়িতে খায়, সেইভাবেই আমরা চাল বা সবজি নিয়েছিলাম। এখন রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরটা গুছিয়ে কমলদের বাড়িতে যাব। আর বেরিয়ে পড়েছি কমলের সঙ্গে একটু দেখা করতে। দিন আপনাদেরকে এই খালটা দেখাই না, এখন একটু জল কমে গেছে যার কারণে একটু হলেও খালের রূপটা পাল্টেছে। দেখা করতে গেছিলাম কিন্তু কমল একটু মানে এখন তো পুরোপুরিভাবে স্নান করছে না, গা হাত পা মুছতে গেছে। তা আমি বললাম দুপুর হয়ে গেছে, থাক বিকালে ওর সঙ্গে এসে দেখা করব। আর কোমলদের বাড়ি থেকে এসে দেখুন কি করেছি আমি। ভাই দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে গেছিলো ঝড়খালি বাজারের ওদিক থেকে। এই যে পার্সেলগুলো আসছিল এগুলো হচ্ছে পোলট্রির ফার্মের যে জল খাবে বাচ্চারা, ওই বাচ্চাদের জলের কন্টেনার আর পাইপ লাইন, যেগুলো কারোর একজনের ভ্যান ভাড়া করে ভাই এনেছে বাড়ি পর্যন্ত। কোমলরা যখন বাড়ি এসেছিল আমি তখন রান্না করছিলাম, রান্না সেরে যেতে যেতে কোমল একটু গা স্পঞ্জ করতে গেছিল, যে কারণে কোমলের সঙ্গে দেখা হয়নি। বিকালে সকল বাচ্চারা পড়তে আসতো, ওদেরকে বললাম আমি কোমলদের বাড়ি যাবো, তোরা কেউ যাবি? তা সবাই একসঙ্গে যাচ্ছিলাম, এমন সময় দেখি কোমল আমাদের বাড়িতে চলে এসছে। এ কোমল, ভালো আছিস? তুই এখানে চুপচাপ বসে থাকবি, বাচ্চাদের ধারে যেন যাবি না। হ্যাঁ, দুপুরে খেয়েছিস? তরকারি ঠিক হয়েছিল তোর জন্য? আর শুধু একটু পেঁপে আলু চারাপোনা আর কয়েকটা মোরালা মাছ ছিল, সেইগুলো দিয়ে গোটা জিরে একটু বেটে দিয়েই তরকারি করেছিলাম, একেবারেই পাতলা আর ঝোল করেছিলাম। কোমল খাবে ওই তরকারিটা, আমরাও আজকে সকালে দুপুরে খেয়েছি। তার সঙ্গে আমাদের অন্য তরকারি ছিল। তো বল, দুপুরে তো বাড়ি গেছিলাম, তো তোর সঙ্গে তো দেখায়নি, তুই বডি স্পঞ্জ করতে গেছিলিস, ভয় করেছিলিস অপারেশনের সময়? একটু করছিল, তারপর কি হলো? তারপরে হাতে ইঞ্জেকশন দিল 3টে, দেওয়ার পরে একা একা ঘুমিয়ে পড়েছিলাম। তোর নাকি পুজ হয়েছিল না কি বলছিল মিলি, আমি ঠিক বুঝতে পারিনি। পুজ হয়েছিল 2 দিন অনেকটা করে বেরিয়েছে। প্রথম দিন হওয়ার পরে সেদিন রাত্রেবেলা একা একা ফেটে গেছে। সেলাই? সেলাই না, তাহলে যেখানে সেলাই পড়েছে পুজ যেখানে হয়েছিল সেখান দিয়ে একা একা ফেটে আর পুজ একা একা বেরিয়ে গেছিল। সেলাইয়ের পাশ থেকে হয়েছে? ঘাম জমে? কাটার মুখে ঘাম জমে না কিভাবে কি করে কিভাবে হয়েছে আমি নিজেই জানি না। আচ্ছা, আমি তোর অপারেশনের দিনে ফোন করেছিলাম, তখন আমি বিদ্যাধর ছিলাম, তা মামি বলছিল ফিরেছিল, মামাও ছিল। যাই হোক, সবকিছু মোটামুটি ভালোই ভালোই হয়েছে, সুস্থ হয়ে বাড়ি এসছিস, এটাই অনেক। ভাই আমি বাবা তিনজনে মিলে যে খড় তুলেছি এখনো 1 ভাগ বাকি আছে, 3 ভাগের 2 ভাগ হয়েছে আর 1 ভাগ বাকি আছে। এই জালটা কম পড়েছে, এটা আবার ভাই কিনতে যাবে। আর এই খড়ের উপরে জাল দিয়ে তার উপরে আবার এই যে বাঁশগুলো কিনে আনলো লাস্ট বারে, সেই বাঁশগুলো ভালো করে চেপে বেঁধে দিচ্ছে, যাতে খড়গুলো উড়ে না যায় বা ঝড় আসলে অনেকটা সাপোর্ট থাকে চালে। অনেক দিন পর মিলি বাড়ি এসছে, আর আজকের বাচ্চারা অনেকটাই রোদ আছে, কেউ রাস্তার উপরে যায়নি, সব ফার্মে খেলা করছিল, করতে করতে আস্তে আস্তে ম্যাক্সকে নিয়ে সব খোলা মাঠে নেমেছে, নেমে ছুট পাড়াপাড়ি করছে। ওই যে
তুমি খেলতে যাবে না? হ্যাঁ বুলিদেরকে বলবা তোমরা তো আর কেউ যাও না, মা হেঁটে আসতে পারে না, তাই মা আম পাটি দিয়েছে তোমার নয়তের জন্য, তোমরা কেউ খাওয়া না। ঠিক আছে, যারা এসে খাইতে পারবে না তারা খাবে না, বলো এই ঈশানের জন্য পাঠিয়েছে। আচ্ছা ঈশান বড় হলে আমার কাছে আসবে হেঁটে হেঁটে। তো মার সেই বান্ধবী বুলি মাসি দুজনে একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছিল। এখন আর কেউ কারোর বাড়িতে যাতায়াত করতে পারে না, নিজেরা ঠিক করে হাঁটাচলাও করতে পারে না, অনেকটা রাস্তা তো। তাই যে মাসিকে শাক দিয়ে এসেছিলাম ওই মাসিকেই এখন আবার বাজারে যাব আম দিতে। আর সেই সঙ্গে আর একটা কী কারণে যাবো বলো বাজারে? যাই সকাল সকাল, যাই সকাল সকাল ফিরে আসি। লাইটটা হাতে নাও, হ্যাঁ বলবো মাসির আমগুলো ঢেলে নে আর ব্যাগ আর লাইট দেওয়া, বাবা লাইটটা সারাই কর। আচ্ছা আর সকাল সকাল চলে আসবে, মিলির সঙ্গে নিয়ে যাও, মিলি তো বাজারে থাকবে না। সাথীর সঙ্গী চলে এসছে। জানিস মিলি, তুই যখন বাড়ি ছিলিস নি, শিল্পা জিজ্ঞাসা করছে বৌদি তোমার মিলির কথা মনে ওঠে না? তাই না শিল্পা? ও সকালবেলা গেছিল, সকালবেলা আমাকে ডাকছিল বাজারের জন্য। এখন মিলি আর আমি বাজারে বেরোবো দুজনে, বুলি মাসিকে আমগুলো দিয়ে আসবো আর আবার সেই আইসক্রিমের ইয়ে নিয়ে যাচ্ছি, যদি পাই খাবো, না পাই আবার দুজনে মুখ শুকনো করে ফিরে আসবো। হয়তো মিলি একটা চিপস খাবে, ব্যাস, এর বাইরে আর কিছু না। এখন যাবো আর চলে আসবো, বেশিক্ষণের কোনো কাজ নেই, শুধু মাসিকে আম দেওয়াটাই বড় কথা। তাছাড়া বাজারে যাওয়ার কোনো মানে সেইভাবে আর কি এমার্জেন্সি কিছু না, কারণ বাবাই বাজার ঘাট সবটা করে। এখন এই যে মিলি আর আমি দুজনে বেরিয়েছি। মিলিকে তো প্রতিনিয়ত মিস করছি, কিন্তু তাছাড়াও সকল বাচ্চারা আমাকে যেভাবে হেল্প করেছে, সত্যি মানে ওরা হয়তো ছোট মানুষ কিন্তু আমাকে ওরা সব সময় সাপোর্ট করেছে ভিডিওর ক্ষেত্রে। আর মিলিকে, আর এখন সকলের বাড়ি তো খুব দূরে দূরে, মিলির বাড়ি একমাত্র আমাদের একটা বাড়ি পরে মিলিদের বাড়ি, ওই জন্য সবসময় মিলি আমাদের বাড়িতে থাকে। এবার কোথাও গেলে মিলিকেই বেশিরভাগ টাইম সঙ্গে করে নিয়ে যায়, কারণ একটু সন্ধ্যা হয়ে গেলে ও আমাদের বাড়িতে থেকে যাওয়ার বাবা মা ডেকে নিয়ে যায়। আর অন্য যাদের বাড়ি আছে আমাকে হয় এগিয়ে দিয়ে আসতে হবে, এবার আমার পক্ষেও একা সম্ভব হয় না যে সন্ধ্যাবেলা বেরিয়ে ওদেরকে এগিয়ে দিয়ে আসবো। তো যাই হোক, মিলি আর আমি দুজনে বাজারে যাচ্ছি। আর আমি বাজারে যাওয়া মানে কোনো না কোনো কারণ না থাকলে আমি এমনিই বাজারে বার হই না, কারণ ভালো লাগে না, বাড়ির মধ্যেই ঠিক আছি। তো যাই হোক, এখন দেখি আইসক্রিম না হলে ফুচকা আজকে খাবো, বুঝলি মিলি? দেখতে দেখতে বাজারে পৌঁছে গেছি, আর এখনো যথেষ্ট বেলা আছে, সবে সবে বাজার বসছে আর কি। এটা শুধুমাত্র ঈশানের জন্য, তোমরা যাও না, তোমাদের দেওয়া যাবে না। এখানটায় আমি একটা লাইট দিয়ে যাবো, তুমি এগুলো ঢেলে নেবে,
নিয়ে আর লাইটটা এর মধ্যে রেখে দে, বাবা এসে বাজার করবে। আর আমগুলো কিছুটা কাঁচা আছে কিছুটা পাকা আছে, যেগুলো একবারে ভালো করে পাকবে সেগুলো খাবে। কাঁচাগুলো আম পাড়ছো? একটাই গাছে কিন্তু অনেকটা হয়েছে। হ্যাঁ আর গুলো হয়েছে দুই একটা, সেগুলো বেশি না, তবে একটাই গাছে হয়েছে, বেশি হয়েছে। ওই পাকাগুলো খাবে, কাঁচা হলে কিন্তু টক হবে মাসি। হ্যাঁ একটু পাকলে তারপর খাবে। কোথায় রাখবো ব্যাগ? লাইট এর উপর রেখে দিচ্ছি, তাহলে লাইটটা লাইট দে। মাসিকে দোকানে আমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন মিলি আর আমি আবার যাচ্ছি সেই আইসক্রিমের দোকান। আজকাল আইসক্রিম না পেলে ফুচকা খেয়ে যাবো, এটা মন্তব্য করলাম। মিলিও তাতে স্বীকৃতি দিল যে মিলিও ফুচকা খাবে। দেখা যাক এখন আইসক্রিমের দোকানে যাই, তারপরে বোঝা যাবে যে কি হচ্ছে, আইসক্রিম খাওয়া হলো কি ফুচকা খাওয়া হলো। মিলিদের বাজারে দোকান আছে, আর মিলি তো প্রায় সময় বাজারে থাকে, অনেকেই মিলিকে চেনে। তাই মিলির একজন দিদি মিলিকে ডেকে কয়েকটা জাম দিয়েছে, তার থেকে মিলি আমাকে কয়েকটা দিয়েছে আর নিজে কয়েকটা খাচ্ছে। কয়েকবার ঘুরে যাওয়ার পরে শেষমেশ আজকে আইসক্রিমের দোকানটা খোলা আছে। মিলিকে অফার করলাম বাটি, না ওদিকে হচ্ছে চকোবার খাবে। মিলি বললো চকোবার খাবে, আর আমি বাটি আইসক্রিমের কিছু একটা আইটেম খেয়ে নেব। তিনটা আইসক্রিম নিয়েছি, তার মধ্যে একটা বাটি আইসক্রিম মিলির, আর এই যে ললিপপ টাইপের একটা আইসক্রিম, এটাও মিলি। ফার্স্ট টাইম মিলি 5 টাকার ওইটা পছন্দ করেছিল, তারপর দুজন দুটো বাটি আইসক্রিম নিয়ে ওকে আবার ওটাও কিনে দিলাম। শেষমেশ আজকে মিলির আর আমার দুজনের আইসক্রিম খাওয়ার ইচ্ছা পূরণ হলো। আজকের পর্বটা সকাল থেকে শুরু করেছিলাম, নিজে হাতে মাছ ধরেছিলাম গত দিনে, সেই মাছ দিয়ে পেঁপে দিয়ে কমলের জন্য রান্না করে পাঠিয়েছি। আর অনেক দিন পরে কমল মোটামুটি সুস্থ, এখনো পুরোপুরি সুস্থ না হয়ে বাড়ি আসছে। অপারেশন ভালোভাবে হয়ে গেছিলো, কিন্তু কোনো কারণে ওর যে স্টিচ পড়েছে, স্টিচের গোড়ায় পুজ হয়েছিল, যেটার কারণে কয়েকটা দিন আরও বেশি লেট হয়েছে বাড়ি আসতে। যাই হোক শেষমেশ ছেলেটা বাড়ি আসছে এবং ভালো আছে আপাতত, এটাই অনেক বড়। সেই সঙ্গে আমার সঙ্গীও চলে আসছে, মানে আজকের ভীষণ খুশির দিন। তো বাজারে এলাম, আরও যেটা 4-5 দিন ধরে পাচ্ছিলাম না আইসক্রিম, সেটাও পেলাম। তাও দুজন দু রকমের করে আইসক্রিম খেয়েছি। মিলি যেটা লাস্টে নিল ম্যাঙ্গো ফ্লেভারের, ওটাও আমি একটা নিয়েছি, দুজন খেলাম। খেয়ে দিয়ে এখন বাড়ির পথে যাচ্ছি। তো আজকের পর্বটা আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী দিন বেলা 1টা। আপনার জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।